হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই সাথে আছি আমি ইমরান এইচ খান। আজকেও কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি পরপর দুইটি ভয়ঙ্কর ঘটনা। আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই মকসেদ ভাইয়ের রাত, বৃহস্পতিবার মানেই আলী হুজুরের আরও একটি দুর্দান্ত ঘটনা। হ্যাঁ, আজকে প্রথমেই আপনারা শুনতে যাচ্ছেন আলী হুজুরের মার্জান জিনের ঘটনা। হ্যাঁ, মনে আছে আপনাদের ঈদ স্পেশাল এপিসোডের কথা, মার্জান জিনের সেই ঘটনাটি, যেখানে মার্জান জিন চলে যাওয়ার আগে আলী হুজুরকে হুমকি স্বরূপ বলে গিয়েছিল সে আবার আসবে। হ্যাঁ, সেই ঘটনাটিরই দ্বিতীয় তথা শেষ পার্ট আজকে আপনারা শুনতে যাচ্ছেন। আশা করি আজকের ঘটনাটি আপনাদের দুর্দান্ত রকম ভালো লাগবে। তো এরপর শুনতে পাবেন আমাদের আরেকজন লিসেনার রাহাত মির্জা ভাইয়ের তালগাছের পিশাচ নামক একটি ভয়ঙ্কর ঘটনা। আশা করি এই ঘটনাটিও আপনাদেরকে ভিন্ন রকম স্বাদ দেবে। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে জানাতে চাই, আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুইটি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমাদেরকে সরাসরি ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন, আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com, BHOOTADDA.STORIES@gmail.com। আপনাদের জানাশোনা সেরা ঘটনাটি আমাদেরকে পাঠিয়ে দিন। তো আপনাদের ঘটনার অপেক্ষায় রইলাম। আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আমাদের প্রথম ঘটনায়, অর্থাৎ মকসেদ ভাইয়ের আলী হুজুরের মার্জান জিনের দুর্দান্ত একটি ঘটনা। চলুন শুনে আসি। ঘটনাটি আমাকে যেইভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম প্রিয় ইমরান এইচ খান ভাই। আশা করি আপনি এবং ভূত আড্ডার সকল লিসেনার সবাই অনেক ভালো আছেন। আমি মকসেদ হাসান, বাসা নেত্রকোনা, সাতপাই রেল ক্রসিং, ভূত আড্ডার একজন অ্যাডমিন বলছিলাম। আর কথা না বলে এবার ঘটনায় চলে যাই। মনে আছে ঈদের স্পেশাল এপিসোডের কথা, মনিকা আর রিয়ার নির্মম মৃত্যুর কথা? মার্জান জিন আলী হুজুরকে বলে গিয়েছিল, আলী, আমি আবার আসবো, আমি আবারও ফিরে আসবো। প্রিয় লিসেনার, আজ আবার আলী হুজুর আর মার্জান জিনের ঘটনা নিয়ে আসলাম আপনাদের মাঝে। মনিকা আর রিয়ার মৃত্যুর প্রায় 8 মাস চলে গেছে। আলী হুজুর প্রায় ভুলতেই গিয়েছিল সেই রিয়া আর মনিকার কথা, কিন্তু হঠাৎ করে এক বৃদ্ধ লোক চলে আসলো আলী হুজুরের কাছে, আর আলী হুজুরকে বলতে লাগলো, আলী, আমাকে সাহায্য করো, আমাদের গ্রামটাকে সাহায্য করো। দিন দিন আমাদের গ্রামের মধ্যে অনেক অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। তখন আলী হুজুর বলল, মুরব্বী, কি হয়েছে আপনাদের গ্রামে, আর আমি কিভাবে আপনাকে সাহায্য করব? তখন সেই মুরব্বী লোকটা বলতে শুরু করলো। বলছেন সেই মুরব্বী লোকটা, আমার নাম রহিম। আজ কিছুদিন ধরে আমার গ্রামে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটেছে। গ্রাম থেকে প্রতিদিন একটা করে বাচ্চা নিখোঁজ হয়ে যাচ্ছে, আর পরের দিন পাওয়া যাচ্ছে সেই বাচ্চার ছিন্ন ভিন্ন মরদেহ। কেউ বলতে পারছে না কে বা কারা এই কাজ করছে। গ্রামের সবাই আতঙ্কে আছে, কখন কোন মায়ের বুক খালি হয়ে যায়। আজ সকালেও যখন আপনার কাছে আসছিলাম তখনও দেখে আসলাম আসমা আপা কান্না করছে আর বলছে, কে আমার বুক খালি করে আমার ছোট্ট শিশুটাকে নিয়ে গেল রে? আমি কার ক্ষতি করলাম যার জন্য আমার ছোট্ট ছেলেটাকে এমন করে মেরে ফেললো? আসমার ছেলের লাশটা দেখে বুকটা কেঁপে উঠল। হায় আল্লাহ, একটা ছোট বাচ্চাকে কি করে এমন নিষ্ঠুরভাবে হত্যা করতে পারে কেউ? আসমার ছেলের লাশটা ছিল ঠিক এমন। ছেলেটার সারা শরীরে লম্বা লম্বা নখের আঁচড়ের দাগ, আর বুক থেকে কলিজাটা বের করে নিয়ে গেছে।
এমন ভয়ঙ্কর লাশ দেখলে যে কারো কলিজা কেঁপে উঠবে। এর 2 দিন আগে তারেক মিয়া ভয়ঙ্কর এক স্বপ্ন দেখল। স্বপ্নটা ছিল এমন: তারেক মিয়া রাতে তার ছোট্ট ছেলেকে নিয়ে ঘুমিয়েছিল। হঠাৎ তারেক মিয়া দেখতে লাগলো অনেক বড় দানব আকারের একটা অবয়ব আসলো তার সামনে, আর তারেক মিয়াকে বলতে লাগলো, তারেক, আজ তোর ছেলেকে আমি নিয়ে যাব। তখন তারেক মিয়া স্বপ্নের মাঝে সেই অবয়বকে বলতে লাগলো, কে আপনি, আর আমার ছেলেকে আপনি কেন নিয়ে যাবেন? তখন সেই অবয়বটা হা হা করে হাসতে লাগলো আর বলতে লাগলো, তারেক, আমি তোর ছেলেকে নিয়ে যাব, আর তোর ছেলের রক্ত আর কলিজা খেয়ে আমি অনেক শক্তিশালী হয়ে যাব। তারেক মিয়া তখন স্বপ্নেই বলতে লাগলো, আমি আমার ছেলেকে নিয়ে যেতে দেব না। তখন সেই অবয়বটা বলে উঠল, তারেক, তোর একটা সুযোগ দিলাম, তোর ছেলেকে আমি নিয়ে যাচ্ছি, তবে তোর ছেলেকে আমি 3 দিন বাঁচিয়ে রাখবো, আর এই 3 দিনে তুই আলী নামের কোনো হুজুরকে নিয়ে আসতে পারলে তোর ছেলেকে তুই আবারও ফিরে পাবি। এই বলে সেই ভয়ঙ্কর অবয়বটা হা হা করে হেসে উঠল। সেই ভয়ঙ্কর হাসি দেখে তারেক মিয়ার ঘুম ভেঙে গেল, আর সে দেখলো তার পাশে শুয়ে থাকা তার ছেলেটা তার পাশে নেই। তারেক মিয়া খুঁজতে লাগলো তার ছেলেকে। সারা ঘর তন্ন তন্ন করে খোঁজার পরেও তার ছেলেকে আর খুঁজে পাওয়া যায়নি। তারপর সকালবেলায় তারেক আমার কাছে আসলো আর আমাকে সবকিছু খুলে বলল। আমি সবকিছু শোনার পর আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে গেলাম আর তারেকের স্বপ্নের কথা ইমাম সাহেবকে খুলে বললাম। তখন ইমাম সাহেব বলল, আলী নামের একজন হুজুরকে আমি চিনি, আপনি গিয়ে তার সাথে দেখা করতে পারেন। দেখেন এই আলী হুজুর কি সেই আলী হুজুর কিনা। এটা বলে ইমাম সাহেব আপনার ঠিকানা দিল, আর আমি সাথে সাথে আপনার কাছে চলে আসলাম। রহিম মিয়া তার কথা এখানেই শেষ করেন। রহিম মিয়ার সব কথা শুনে আলী হুজুরের মনে পড়ে গেল সেই মনিকা আর রিয়ার কথা, আর বিশেষ করে বাচ্চাদের মারা হচ্ছে। এটা কি তাহলে মারজান জিন? সে কি তাহলে আবারও ফিরে এসেছে আর আমাকে কি চ্যালেঞ্জ করছে? আলী হুজুর কিছু বুঝতে পারছে না কি করবে। এতদিন পর আবার মারজান জিন তার ভয়ঙ্কর মৃত্যু তাণ্ডব চালাচ্ছে, ছোট ছোট বাচ্চাদের নিয়ে গিয়ে মেরে ফেলছে। আলী হুজুর ভাবতে লাগলো কি করা যায়। তখন সেই রহিম মিয়া বলে উঠল, আলী হুজুর, কিছু একটা করেন। সেই জিন আপনাকেই বান কেন বলতে বললো তা আমরা জানি না, কিছু করেন হুজুর। তখন আলী হুজুর রহিম মিয়াকে বলল, মুরব্বী, আপনি বুঝবেন না, এটা অনেক পুরনো হিসাব। আলী হুজুর রহিম মিয়াকে বলল, আপনি এখন চলে যান, আমি সময় মতো আপনাদের গ্রামে চলে আসব, আর গ্রামের সবাইকে বলে দিবেন একটু সাবধানে থাকতে। তখন রহিম মিয়া বলল, ঠিক আছে আলী হুজুর। এটা বলে রহিম মিয়া চলে গেল। রহিম মিয়া চলে যাওয়ার পর আলী হুজুর একা একা ভাবতে লাগলো, এটা কি সত্যিই মারজান জিন নাকি অন্য কেউ? আলী হুজুর তখন মনে মনে বাদশা জিনকে স্মরণ করলো, কিন্তু বাদশা জিন আসলো না। আলী হুজুর ভাবতে লাগলো, আরে এই বাদশার আবার কি হলো? এতবার ডাকলাম কিন্তু সে আসলো না কেন? আলী হুজুর মনে কিছুটা ভয় ঢুকে গেল। মারজান জিন কি বাদশা জিনের কোনো ক্ষতি করে ফেললো না তো? আলী হুজুরের মাথায় কিছুই ঢুকছিল না, কি করবে। আলী হুজুর তখন হামিদ জিনকে স্মরণ করলো, আর হামিদ জিন এসে আলী হুজুরকে সালাম দিল। তখন আলী হুজুর বলল, হামিদ তুমি এসেছো? তখন হামিদ বলল, আলী, কি হয়েছে? তোমাকে এমন চিন্তিত লাগছে কেন? তখন আলী হুজুর হামিদকে সবকিছু খুলে বলল। সবকিছু শুনে হামিদ জিন বলল,
আলী, চিন্তা করো না, আমি এখনই গিয়ে খবর নিয়ে আসছি বাদশা কোথায় আছে। এটা বলে হামিদ জিন চলে গেল। প্রায় 2 ঘন্টা পর ফিরে আসলো হামিদ জিন, আর আলী হুজুরকে যা বলল এটা শুনে আলী হুজুর আরো বেশি চিন্তায় পড়ে গেল। হামিদ জিন বলল, আলী, একটা খারাপ খবর আছে। তোমার ধারণাই ঠিক হয়ে গেছে। সেই গ্রামে মারজান ফিরে এসেছে। এই মারজান সব বাচ্চাদের মেরে ফেলছে, আর তাদের রক্ত পান করে সে হচ্ছে ভয়ঙ্কর শক্তিশালী। বাদশা জিনকে বন্দি করে রেখেছে সেই মারজান, আর তাই মারজান তোমার কথা বলেছিল। এটা তোমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। আলী হুজুর তখন বলল, হামিদ, মারজান বাদশা জিনকে বন্দি করে রেখেছে আর গ্রামের অসহায় বাচ্চাদের মেরে ফেলছে। আর বসে থাকলে হবে না, চলো এবার মারজানের একটা কিছু করতেই হবে, আর বাদশা জিনকে উদ্ধার করে আনতে হবে। তখন হামিদ জিন বলল, আলী, এত উত্তেজিত হয়ে লাভ নেই, কারণ মারজান জিন অনেক শক্তিশালী। আমি ওর সাথে পেরে উঠব না। এখানে প্রাণ যাওয়ার ভয় আছে। তখন আলী হুজুর বলল, ঠিক আছে, তাহলে আমি একাই যাব মারজানের সাথে মোকাবেলা করতে। তখন হামিদ জিন বলে উঠল, আলী, এত পাগলামি করো না তো। ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আলী হুজুর বলল, এত ভাবার সময় নেই, আমার জন্য সবাই বিপদে আছে। তখন হামিদ বলল, ঠিক আছে আলী, কাল তাহলে তুমি আর আমরা দুজনে যাব মারজানের মোকাবেলা করতে। তখন আলী হুজুর হামিদকে বলল, হামিদ, আমি একা যাব সেখানে। তখন হামিদ জিন বলল, আলী, একদম না, তুমি একা সেখানে যেও না। আমি তোমাকে একা যেতে দেব না, আমিও তোমার সাথে যাব। তখন আলী হুজুর হামিদ জিনকে একটা ধমক দিয়ে বলল, আমি বলছি আমি একা যাব, এটাই ফাইনাল। তুমি সেখানে যাবে না, বুঝতে পারছো আমি কি বললাম? তখন হামিদ জিন বলল, ঠিক আছে আলী, তবে যা করবে একটু ভেবে চিন্তে করবে। এটা বলে হামিদ সেখান থেকে চলে গেল, আর আলী হুজুর রওনা হয়ে গেল সেই গ্রামের উদ্দেশ্যে। গ্রামে যেতে যেতে আলী হুজুরের প্রায় সন্ধ্যা হয়ে গেল। আলী হুজুরকে দেখে রহিম মিয়া অনেক বেশি খুশি হলো, কিন্তু সেই খুশিটা বেশিক্ষণ রইল না। আলী হুজুর গ্রামে আসতে না আসতেই অন্যদিকে কান্নাকাটি শুরু হয়ে গেল। আর সেখানে গিয়ে আলী হুজুর যা দেখল সেটা বলার মতো না। 4 বছরের একটা ছোট্ট বাচ্চাকে জবাই করে ফেলেছে তার মা, আর তার ছেলের রক্ত পান করছে। এটা দেখে গ্রামের সবাই অনেক ভয় পেতে লাগলো। যে মহিলা তার বাচ্চাকে জবাই করলো সেই মহিলার নাম হচ্ছে হালিমা। রহিম মিয়া হালিমাকে জিজ্ঞেস করলো, হালিমা, তুই এটা কি করলি? নিজের ছেলেকে জবাই করে ফেললি, আবার নিজের ছেলের রক্তও খাচ্ছিস। হালিমা রহিম মিয়ার কথার কোনো উত্তর না দিয়ে আলী হুজুরের দিকে তাকালো আর ভয়ঙ্কর এক হাসি দিয়ে বলল, আলী, তুই এসে গেছিস। তোর অপেক্ষাই তো ছিলাম, কখন তুই আসবি। তোর সাথে আমার অনেক হিসাব আছে। তখন আলী হুজুর বলল, মারজান, তুই এইগুলো কি করছিস? গ্রামের এই নিরীহ বাচ্চাদের মেরে ফেলছিস কেন? তাদের বাবা মায়ের বুক খালি করছিস কেন? এই পাপের জন্য আল্লাহ তোকে কখনো ক্ষমা করবে না। তখন মারজান জিন বলল, আলী, নীতি কথা বাদ দে। যদি পারিস তোর চামচা বাদশা জিনকে বাঁচিয়ে দেখা। আমি চাইলে বাদশা জিনকে অনেক আগেই মেরে ফেলতে পারতাম, কিন্তু আমার ইচ্ছে আমি বাদশা জিনকে
তোর সামনে মারবো, আর তুই চেয়ে চেয়ে দেখবি তোর চামচার মৃত্যু। তখন আলী হুজুর বলল, মারজান, তুই অনেক বড় ভুল করছিস। বাদশাকে মুক্ত করে দে আর এই গ্রাম থেকে চলে যা। তখন মারজান জিন হাসতে হাসতে বলল, আলী, ভুলে গেলি সেই মনিকা আর রিয়ার কথা? সেদিন আমি চলে গিয়েছিলাম, আর যাওয়ার আগে বলে গিয়েছিলাম আমি আবার আসবো, অনেক শক্তিশালী হয়ে ফিরে আসবো। আজ আমি অনেক শক্তিশালী মারজান জিন, আর বাদশাকে বন্দি করে রেখেছি। তুই যদি পারিস বাদশা জিনকে মুক্ত করে দেখা। এটা বলে মারজান জিন চলে গেল হালিমার শরীর থেকে, আর হালিমা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। যখন হালিমার জ্ঞান ফিরে আসলো, তখন তার ছেলের মৃতদেহ দেখে কান্না শুরু করে দিল আর বলতে লাগলো, আমার ছেলের কি হয়েছে? কে এমন করে আমার ছেলেকে মেরে ফেললো? তখন আলী হুজুর বলল, আপনার ছেলেকে আপনি নিজ হাতেই জবাই করেছেন, আর তার পেছনে একটা ভয়ঙ্কর জিনের হাত ছিল, যার নাম মারজান জিন। এই জিন অনেক শক্তিশালী, অনেক ভয়ঙ্কর একটা জিন। সে শুধু বাচ্চাদের রক্ত খায়। আলী হুজুরের মুখে এই কথা শুনে হালিমা কান্না করতে করতে দৌড়ে চলে গেল তার নিজের রুমে, আর ঘরের দরজা বন্ধ করে দিল। গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করে। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সবাই কান্না করতে লাগলো। আলী হুজুর হতাশ হয়ে সব দেখতে লাগলো। সবকিছু চোখের সামনে এমন ভাবে ঘটে গেল, আলী হুজুরের কিছু করারও ছিল না। আলী হুজুর চুপ হয়ে বসে রইল, আর রহিম মিয়া তখন আলী হুজুরকে বলল, হুজুর, এখন এই বিপদ থেকে কি করে গ্রামের বাচ্চাদের রক্ষা করা যায়? তখন আলী হুজুর বলল, চিন্তা করবেন না, মহান আল্লাহ আছেন, উনি একটা সঠিক রাস্তা ঠিকই দেখিয়ে দেবেন। সেদিনের মতো আলী হুজুর চলে গেল রহিম মিয়ার বাড়িতে। রাতে খাওয়া দাওয়া করে আলী হুজুর আর রহিম মিয়া ঘুমিয়ে গেল। পরের দিন সকালে আলী হুজুরের ঘুম ভাঙল রহিম মিয়ার ডাক শুনে। রহিম মিয়া আলী হুজুরকে বলতে লাগলো, হুজুর, গ্রামে আরো একটা বাচ্চার লাশ পাওয়া গেছে। বাচ্চাটার শরীরটা ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে ওই যে ওই ডোবার পাশে। আলী হুজুর চলে গেল সেই ডোবার পাশে, আর সেখানে গিয়ে আলী হুজুর দেখলো 7 বছরের একটা বাচ্চার লাশ পড়ে আছে, আর সেই বাচ্চার কলিজাটা বের করে নেওয়া হয়েছে। শরীরে যেন এক ফোঁটাও রক্ত নেই, সারা শরীরে বড় বড় নখের আঁচড়ের দাগ আছে। আলী হুজুর সেখান থেকে চলে আসতে লাগলো। ঠিক তখন আলী হুজুরের চোখে পড়ল ডোবা থেকে একটু দূরে একটা বট গাছ, আর সেই বট গাছের নিচে একটা ছোট কুঁড়ে ঘর। আলী হুজুর ঘরটা দেখে একটু সন্দেহ হলো, আর রহিম মিয়াকে জিজ্ঞেস করলো, এই ঘরটা কার? রহিম মিয়া তখন বলল, এইটা একটা ফকির বাবার ঘর। কিছুদিন আগে এই ফকির আমাদের গ্রামে আসছিল, আর থাকার কোনো জায়গা ছিল না, সেই জন্য গ্রামের সবাই মিলে বটগাছের নিচে ছোট্ট একটা ঘর বানিয়ে সেই ফকিরকে থাকতে দিলাম। আলী হুজুর রহিম মিয়ার কথা শুনে চলে গেল সেই বটগাছের নিচে, আর সেখানে গিয়ে দেখে সেই ঘরে কেউ নেই। তখন আলী হুজুর রহিম মিয়াকে জিজ্ঞেস করলো, কই, এখানে তো কেউ নেই, কোথায় আপনাদের সেই ফকির? তখন রহিম মিয়া বলল, হুজুর, এখন হয়তো ফকির ভিক্ষা করতে বের হয়েছে, আবার সন্ধ্যায় ফিরে আসবে। তখন আলী হুজুর একটা মুচকি হাসি দিয়ে একা একা বিড়বিড় করে বলতে লাগলো, ভিক্ষা নয়, সে গেছে কোনো ঘরে, ছোট বাচ্চা আছে সেই খবর নিতে। তখন রহিম মিয়া বলল, হুজুর, আপনি একা একা কি বিড়বিড় করে বলছেন? তখন আলী হুজুর বলল,
কই কিছু না তো, চলেন এখন বাড়ির দিকে যাওয়া যাক। আলী হুজুর যখন সেখান থেকে চলে যেতে লাগলো ঠিক তখন বটগাছে অনেক ঝড় শুরু হয়ে গেল। আলী হুজুর খেয়াল করলো অন্য সব দিকে কোনো বাতাস নেই, সব দিক একদম ঠিকঠাক, কিন্তু এই বটগাছের মধ্যে এত ঝড় আসলো কোথা থেকে? আলী হুজুর ভাবতে লাগলো, তার মানে কি আমার ধারণাটাই ঠিক হতে যাচ্ছে? এই ফকিরটাই কি তাহলে আসলে মারজান জিন? এটা ভাবতে ভাবতে আলী হুজুরের নাকে পরিচিত একটা আতরের ঘ্রাণ ভেসে আসলো। আলী হুজুরের আর বুঝতে বাকি রইল না এই আতরের ঘ্রাণটা কার শরীর থেকে আসছে। আলী হুজুর তখন বটগাছের দিকে তাকিয়ে বলতে লাগলো, বাদশাহ, চিন্তা করো না, আমি বুঝতে পারছি মারজান তোমাকে এই বটগাছে বন্দি করে রেখেছে। অপেক্ষা করো, অল্প সময়ের ভেতর তোমাকে উদ্ধার করে নিয়ে যাব এখান থেকে। আলী হুজুরের এই কথা বলতেই বটগাছ একদম স্বাভাবিক হয়ে গেল। রহিম মিয়া তো এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল আর আলী হুজুরকে বলতে লাগলো, হুজুর, আপনি কার সাথে কথা বললেন এতক্ষণ? আলী হুজুর তখন রহিম মিয়াকে বলল, আগে বাড়িতে চলেন, তারপর সবকিছু খুলে বলছি। এটা বলে সেখান থেকে চলে গেল আলী হুজুর আর রহিম মিয়া। কিন্তু রহিম মিয়ার মাথায় তখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, আলী হুজুর কার সাথে কথা বলেছিল? কখন আলী হুজুরকে এই কথাটা জিজ্ঞেস করবে সেই অপেক্ষায় ছিল রহিম মিয়া। আলী হুজুর যখন বাড়িতে আসলো, রহিম মিয়া তখনই জিজ্ঞেস করলো, হুজুর, সত্যি করে বলেন তো, বটগাছের তলায় আপনি একা একা কার সাথে কথা বলেছিলেন? কে ছিল সেই বটগাছে? আমি তো সেই বটগাছে কাউকে দেখতে পাইনি, কিন্তু হ্যাঁ, অনেক সুন্দর একটা আতরের ঘ্রাণ পেয়েছিলাম। তখন আলী হুজুর রহিম মিয়াকে সবকিছু বলতে লাগলো, আপনি যে আতরের ঘ্রাণটা পেয়েছিলেন সেটা আর কারো নয়, আমার বন্ধু জিন বাদশার গায়ের আতরের গন্ধ ছিল ওটা। আর বাদশাকে এই মারজান জিন বটগাছে বন্দি করে রেখেছে। আমি আমার বন্ধু বাদশা জিনের সাথেই কথা বলেছিলাম তখন। আলী হুজুরের মুখে এই কথা শুনে রহিম মিয়া বলতে লাগলো, হুজুর, কি করে আতরের ঘ্রাণ শুকে বুঝতে পারলেন এটা বাদশা জিনই ছিল? তখন আলী হুজুর বলল, এতদিন যাবৎ যে আমার বন্ধু ছিল আর তার শরীরের ঘ্রাণ আর তার ব্যবহার করা আতরের ঘ্রাণ শুকে যদি না বুঝতে পারি, তাহলে কিসের বন্ধুত্ব ছিল? বাদশা জিন আমার অনেক ভালো বন্ধু, আর সে অনেক উপকার করেছে আমার। বাদশা জিনের উপকারের কথা কখনোই ভুলতে পারবো না। আর আজ আমার জন্যই সে এই বটগাছে বন্দী হয়ে গেছে। আর আপনারা যে ফকিরকে ফকির ভাবছেন, আসলে সে ফকির নয়, সে হচ্ছে একজন ভয়ঙ্কর জিন, যার নাম মারজান। এই মারজান জিন শুধু ছোট বাচ্চাদের রক্ত আর কলিজা খায়, আর এইগুলো খেয়ে নিজেকে অনেক শক্তিশালী করে তুলছে। আগেও একবার তার সাথে আমার দেখা হয়েছিল, তখন সে আমার হাত থেকে পালিয়ে গিয়েছিল আর যাবার আগে আমাকে বলে গিয়েছিল, আমি আবার আসবো, ফিরে আসবো আবারও। এতদিন পর সে ঠিকই ফিরে এসেছে। আর ফিরে এসেই এই গ্রামের বাচ্চাদের এক এক করে মেরে ফেলতে শুরু করেছে। ছোট বাচ্চাদের রক্ত আর কলিজা খেয়ে নিজেকে অনেক শক্তিশালী করে তুলেছে। আমার বন্ধু বাদশা জিনকে বন্দি করে রেখেছে। আর সে যে ফকির সেজে এসেছে সেটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য। দিনের বেলায় সে ফকির সেজে ভিক্ষা করে, আর ভিক্ষা করার একটাই উদ্দেশ্য, কোন বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে সেটা দেখার জন্য। আর রাত হলেই সেই বাড়ি থেকে বাচ্চাদের উধাও করে দেয়। এটাই হচ্ছে এই ফকিরের কাজ। আর এই ফকিরই হচ্ছে সেই মারজান জিন। আলী হুজুরের মুখে এই সমস্ত কথা শুনে রহিম মিয়া চমকে উঠল আর বলতে লাগলো, এটা কি করলাম? খাল কেটে দেখছি কুমির এনেছি, উপকার করতে গিয়ে এখন নিজেদের গ্রামের সর্বনাশ হচ্ছে। হুজুর, এই সর্বনাশের হাত থেকে আমাদের সবাইকে বাঁচান। তখন আলী হুজুর বলল, বাঁচানের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ সবাইকেই রক্ষা করবে, চিন্তার কোনো কারণ নেই। এই মারজান জিনের ঠিকানা যখন পেয়ে গেলাম,
ইনশাল্লাহ একটা ব্যবস্থা তো অবশ্যই হয়ে যাবে। আলী হুজুর তখন অপেক্ষা করতে লাগলো কখন সন্ধ্যা হবে। এমন করে সারাদিন কেটে গেল। আর সন্ধ্যা হতে আলী হুজুর চলে গেল সেই বট গাছের নিচে। আর সেখানে গিয়ে আলী হুজুর দেখলো একজন বৃদ্ধ ফকির বট গাছের নিচে কুঁড়ে ঘরের পাশে বসে আছে আর বট গাছের দিকে তাকিয়ে একা একা হাসছে। আলী হুজুরের আর বুঝতে বাকি রইল না, এটাই হচ্ছে মারজান, সেই ভয়ঙ্কর জিন। আলী হুজুর তখন সেই ফকিরের সামনে গেল। তখন সেই বৃদ্ধ ফকির লোকটি আলী হুজুরকে দেখে বলল, কে তুমি বাবা? এই অবেলায় এই বট গাছের তলায় কিসের জন্য আসলে? তখন আলী হুজুর বলল, এদিক দিয়েই যাচ্ছিলাম, হঠাৎ এই ঘরটা চোখে পড়ল। আগে কখনো এই ঘরটা দেখি নাই, আর তাই দেখতে আসলাম এই ঘরে কে থাকে। তখন মানুষরূপী মারজান জিন বলে উঠল, ও আচ্ছা, এখন তো দেখা হয়ে গেছে, তাহলে এখান থেকে চলে যাও। এখানে বেশি রাত পর্যন্ত থাকা ঠিক হবে না। আলী হুজুর তখন বলল, ঠিক আছে। এটা বলে আলী হুজুর সেখান থেকে চলে আসলো। সেই বৃদ্ধ লোকটি আলী হুজুর যখন চলে আসছিল তখন আলী হুজুরের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। আলী হুজুর সেদিনের মতো সেখান থেকে চলে আসলো। পরের দিন সকালে আলী হুজুর আবার চলে গেল সেই বটগাছের তলায়। আর সেই ফকিরের বেশে মারজান জিন আলী হুজুরকে দেখে বলে উঠল, তুমি আবার কেন আসলে বাবা? আমি এখানে একা একাই থাকি। আমি চাই না আমার এখানে কেউ আসুক, আমাকে বিরক্ত করুক। আলী, তুমি এখান থেকে চলে যাও। তখন আলী হুজুর বলল, আমি জানি আপনি একা একা থাকতে ভালোবাসেন, সারাদিন ভিক্ষা করেন আর দেখেন কোন ঘরে ছোট বাচ্চা আছে, আর রাত হলে বাচ্চা চুরি করেন আর সেই বাচ্চাদের রক্ত আর কলিজা খেয়ে ফেলেন। আলী হুজুরের মুখে এই কথা শুনে মারজান জিন হা হা করে হেসে উঠল আর বলতে লাগলো, আলী, তুই তাহলে আমাকে চিনতে পারলি? তোকে আসলে যতটা বোকা ভেবেছিলাম, তুই ততটাও বোকা না। তখন আলী হুজুর বলল, মারজান, তুই আমাকে যতটা বোকা মনে করিস, আমি কিন্তু ততটাও বোকা নই। আজ তোর খেলা এখানেই শেষ করব। এই গ্রাম থেকে আর একটাও বাচ্চাকে মরতে দেব না। তোর খেলা এখানেই শেষ হবে। এটা বলে আলী হুজুর তার পকেট থেকে পবিত্র পানি আর তসবিটা বের করলো। আলী হুজুর যখন মারজান জিনের ওপর পানি ছিটাতে যাবে, ঠিক তখনই মারজান জিন আলী হুজুরকে অনেক জোরে একটা ধাক্কা দিল। আর আলী হুজুর সে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গেল বটগাছের শিকড়ের ওপর আর সেখানে অজ্ঞান হয়ে গেল। আলী হুজুরের যখন জ্ঞান ফিরে আসলো তখন আলী হুজুর দেখলো বাদশা জিন তার পাশে দাঁড়িয়ে আছে। আলী হুজুর বাদশা জিনকে মুক্ত অবস্থায় দেখে অনেক খুশি হলো আর বলতে লাগলো, বাদশাহ, তুমি কি করে মুক্ত হলে? আর মারজান জিন তোমাকে মুক্ত করে দিল কেন? আলী হুজুরের মুখে এই কথা শুনে বাদশা জিন বলতে লাগলো, আলী, মারজান জিন আমাদের মুক্ত করেনি। তুমি যখন বট গাছের শিকড়ে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গেলে, ঠিক তখনই চারিদিকে শুরু হলো এক প্রচন্ড ঝড়। দেখে মনে হচ্ছিল আশেপাশের যত গাছপালা আছে সব মাটিতে শুয়ে পড়ছিল, আর এই বট গাছের সমস্ত ডাল মরমর শব্দ করছিল। মনে হচ্ছিল এখনই সবকিছু উড়ে যাবে। ঠিক তখন আমি লক্ষ্য করলাম অনেক দূর থেকে লাল একটা আগুনের ফুলকি আসছে আমাদের দিকেই। অনেক ভয়ঙ্কর রূপ নিয়ে এই বট গাছের দিকে আসছে। আগুনের ফুলকিটা বট গাছের নিচে এসে থেমে যায়। ঠিক তখনই এই ভয়ঙ্কর আগুনের ফুলকি থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর জিন। আমি তো সেই জিনকে দেখে অনেক অবাক হয়ে গেলাম আর ভয়ও পেতে লাগলাম। এটা আবার কে? এত শক্তিশালী জিন আমি আগে কখনোই দেখিনি। তখন আমি ভাবতে লাগলাম,
এই ভয়ঙ্কর জিন এখানে কেন আসলো? আমি অনেক ভয় পেতে লাগলাম। এই ভয়ঙ্কর জিন তোমার আর আমার কোনো ক্ষতি করে বসবে না তো? কিন্তু আমার ধারণাটা সম্পূর্ণ ভুল করে দিল। আমি দেখলাম এই দানব জিনটা মারজানকে ধরে অনেক জোরে জোরে আছাড় দিচ্ছে, আর মারজান ভয়ে মাপ চাইতে শুরু করেছে আর বলতেছে, লালু, আমাকে ক্ষমা করে দে, তোর সাথে তো আমার কোনো শত্রুতা নেই, তাহলে তুই কেন আমাকে মারছিস? আমি তো তোর কোনো ক্ষতি করি নাই। তখন সেই লালু জিন বলতে লাগলো, তুই কার গায়ে হাত দিয়েছিস জানিস? এই আরি হুজুর হচ্ছে আমার বন্ধু, আমার হুজুর সানোয়ার। আমি আগে যার সাথে থাকতাম, সানোয়ার হুজুর মারা যাওয়ার আগে আলী হুজুরের কাছে আমাকে রেখে গিয়েছে, আর তখন থেকে আমি আলী হুজুরের সাথে আছি। আর আমি যে আলী হুজুরের সাথে আছি সেটা আমি আর আলী হুজুর ছাড়া আর কেউ জানে না। আমি একটা কাজে রাজ্যে চলে গিয়েছিলাম। আমি জানতাম না আলী এখানে আসবে। আমার কাছে আমি চীন খবর নিয়ে গিয়েছিল। আমি চীন গিয়ে আমাকে বলল, লালু, আলী অনেক বিপদে আছে, আলীকে রক্ষা করো। আলী একাই চলে গেছে সেই মারজানের সাথে যুদ্ধ করতে। মারজান অনেক ভয়ঙ্কর ও শক্তিশালী জিন। আলী একা একা কখনোই ওর সাথে পেরে উঠবে না। আমি জিনের মুখে এই কথা শুনে আমি 1 মিনিটও দেরি করিনি, সাথে সাথে আমি এখানে চলে আসলাম। আর এখানে এসে দেখি তুই আমার বন্ধু আলী হুজুরকে মেরে অজ্ঞান করে রেখেছিস। তোর কোনো মাপ নেই। এটা বলে লালু জিন মারজান জিনকে অনেক জোরে জোরে আছাড় দিতে লাগলো। আর চারিদিকে এত ঝড়, এত বাতাস, যেটা আমি আগে কখনোই দেখিনি। আর লালু জিনের শরীর থেকে যেন আগুনের লাভা ছিটকে ছিটকে পড়ছিল। লালু জিন এতটাই রেগে গিয়েছিল যে যেটা বলে বোঝানো সম্ভব না। বাদশাহ জিনের মুখে সমস্ত ঘটনা শুনে আলী হুজুর একটা মুচকি হাসি দিল আর বাদশাহ জিনকে জিজ্ঞেস করলো, লালু এখন কোথায়? তখন বাদশাহ জিন বলল, আলী, লালু জিন চলে গেছে। সে যে কাজের জন্যে তার রাজ্যে গিয়েছিল সে কাজটা সম্পন্ন করতে পারেনি, আর তাই মারজান জিনকে বন্দি করে তার সাথেই নিয়ে গিয়েছে। আর যাবার আগে বলে গেছে আগামী 2 দিনের ভেতর সে ফিরে আসবে। আর আমাকে বলে গিয়েছে তোমার খেয়াল রাখতে। সবকিছু শোনার পর আলী হুজুর বলল, এই লালুকে নিয়ে আর পারলাম না। আমি চাইছিলাম না লালুকে এই বিষয়টা জানাতে, কিন্তু হামিদ গিয়ে ঠিকই লালুকে বলে দিল। আলী হুজুর তখন চলে গেল রহিম মিয়ার বাড়িতে। আলী হুজুরের মাথায় আঘাতের চিহ্ন দেখে রহিম মিয়া বলতে লাগলো, হুজুর, আপনার কি হয়েছে? তখন আলী হুজুর বলল, কিছু হয়নি আমার। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, এই গ্রাম থেকে মারজান জিনকে তাড়াতে পেরেছি। সেই রক্তকেকু মারজান জিন এখন আমার হাতে বন্দী। আমার এক বন্ধু জিন তাকে বন্দী করে নিয়ে গেছে। ইনশাল্লাহ এখন আর গ্রামের কোনো বাচ্চার কোনো রকম ক্ষতি হবে না। এটা বলে আলী হুজুর সেখান থেকে চলে আসলো তার মাদ্রাসায়।
প্রিয় ইমরান ভাই ও প্রিয় লিসেনার্সগণ, বাদশা জিনকে কে কিভাবে বন্দি করেছিল মারজান জিনের সেই ঘটনাটা অন্য একদিন শেয়ার করব। আজকের এই ভয়ঙ্কর ঘটনাটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে কমেন্ট করবেন, আর যদি খারাপ লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট আমাদের নতুন ঘটনা লেখার আগ্রহ যোগায়, আর আপনাদের ধরিয়ে দেওয়া ভুল থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করি। আমরা আমাদের ঘটনাগুলোকে আরও ইমপ্রুভ করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তাই এটা কিন্তু আবশ্যক আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। আজ এখানেই শেষ করলাম। ভূত আড্ডা দীর্ঘজীবী হোক। আমি মোকসেদ হাসান, বাসা নেত্রকোনা 7 রেল ক্রসিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মোকসেদ ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। সত্যি বলতে ভাই, আজকের ঘটনা কিন্তু দুর্দান্ত লেভেলের সুন্দর ছিল ভাই। এক কথায় বলা চলে ভয়ঙ্কর সুন্দর। আশা করি আমাদের শ্রোতা বন্ধুদেরও আপনার এই ঘটনাটি অসম্ভব রকম ভালো লেগেছে। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন মোকসেদ ভাইয়ের আজকের মারজান জিন এবং লালু জিনের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো। তো আর কথা বলবো না, এখন সরাসরি চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়, অর্থাৎ রাহাত মির্জা ভাইয়ের লেখা তালগাছের পিশাচ নামক ভয়ঙ্কর ঘটনাটি। চলুন শুনে আসি। ঘটনাটি আমাকে যেভাবে লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রিয় ইমরান ভাই ও ভূত আড্ডার সকল লিসেনার আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নাম রাহাত মির্জা। আমি বর্তমানে একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছি। আমার বাড়ি লালমনিরহাট। আমি অনেক আগে থেকে আপনাদের ঘটনা শুনতাম। আপনারা অন্য একটা চ্যানেলে ঘটনা লিখে পাঠাতেন। মূলত ওখান থেকেই আপনাদের ঘটনাগুলো আমার কাছে ভালো লাগতো। আপনারা এখন নিজেদের মতো করে কিছু করার চেষ্টা করছেন, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। দোয়া করি আপনারা একদিন নিশ্চয়ই সফল হবেন। ইমরান ভাই, আজ আমি আপনাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা শেয়ার করব। এটা কোনো বানানো বা মিথ্যে গল্প নয়, এটা আমার সাথে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা। ঘটনাটা ঘটে 2017 সালের রোজার ঈদের ঠিক পরের দিন। আমার বাড়িটা বর্ডার এলাকায়। আমার বাড়ি থেকে 10 মিনিট হাঁটলে ইন্ডিয়া বর্ডার দেখা যায়। বলতে গেলে আমার বাড়িটা একদম গ্রাম্য এলাকায়। এদিকে তেমন বড় কোনো বাজার নেই। আমাদের প্রয়োজনীয় কিছু কিনতে গেলে মেইন বাজারে যেতে হয়। আর আমাদের বাড়ি থেকে মেইন বাজারে যেতে সময় লাগে 40 মিনিটের মতো, তাও যদি গাড়ি ঠিক মতো পাওয়া যায় তবে। আর গাড়ি না পেলে মাঝে মাঝে হাঁটতে হয়। রাস্তায় গাড়ি পাওয়া গেলে তখন গাড়িতে করেই বাজারে যাই। তো যেদিন ঘটনাটা ঘটে সেদিন আমি আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে বাড়িতে আসছিলাম। আমার ভাইয়ের তখন নতুন বিয়ে হয়েছিল। ঈদের দিন বিকেলবেলায় আমি, আমার ভাই আর ভাবি 3 জন ভাইয়ের শ্বশুর বাড়ি যাই। রাতটা থেকে পরের দিন দুপুরবেলায় বাড়িতে আসার জন্য আমি রওনা দিই। আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে আমাদের বাড়িতে আসতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগতো। তাই আমি তাড়াতাড়ি করে রওনা দিই। আর সন্ধ্যার পর আমাদের ওইদিকে আবার গাড়ি পাওয়া যায় না। আমি 4টার দিকে আমাদের মেইন বাজারে চলে আসি। এর মাঝে আমার একটা বন্ধু আমাকে ফোন দেয় তার সাথে দেখা করার জন্য। অনেক দিন সেই বন্ধুর সাথে দেখা হয় না, এর জন্য আমি সেই বন্ধুর সাথে দেখা করি। বাজারে আমার আরো কয়েকটা পরিচিত বন্ধুর সাথে দেখা হয়। সবাই মিলে বসে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে যায়। বন্ধুদের সাথে আড্ডায় মেতে আমি বাড়ি যাওয়ার কথা ভুলেই গিয়েছিলাম। মাগরিবের আজান দিলে আমার বাড়ি যাওয়ার কথা মনে হয়। আমি তখন সবার থেকে বিদায় নিয়ে বাড়ি যাওয়ার জন্য গাড়ি খুঁজতে থাকি,
কিন্তু আমাদের ওই দিকের কোনো গাড়ি পাই না। ওখানে গাড়ি আছে কিন্তু আমাদের ওদিকে যায় না কোনো গাড়ি। আমি আগেই বলেছি সন্ধ্যার পর আমাদের ওই দিকের গাড়ি পাওয়া যায় না। আমি 1 ঘন্টা অপেক্ষা করি কিন্তু গাড়ি পাই না। এদিকে আমার বড় ভাই আমাকে ফোন দেয় আমি বাড়ি গেছি কিনা জানার জন্য। আমি বড় ভাইকে বলি আমি বাড়ির কাছাকাছি আছি। যদি বলতাম আমি বাজারে আছি তাহলে ভাই রাগারাগি করতো। আমি ভাইয়ের সাথে কথা বলে কল কেটে দেই। তারপর আবার আমার বাবা আমাকে ফোন দেয় আমি কত দূর আছি জানার জন্য। আমি বাবাকেও বলি বাড়ির কাছাকাছি আছি। এমনভাবে রাত 8টা বেজে যায়। আমি একটা গাড়িতে উঠি। গাড়িটা আমার বাড়ি অবধি যাবে না। গাড়িটা যেখানে যাবে সেখান থেকে আমার বাড়ি যেতে আরো 20 মিনিট লাগবে। আর যদি হেঁটে হেঁটে যাই তাহলে তো 1 ঘন্টার মতো সময় লাগবে। রাত বেশি হয়ে যাচ্ছে দেখে আমি গাড়িতে উঠি। ইমরান ভাই, আমার সিগারেট খাওয়ার অভ্যাস ছিল, তাই আমি 4টা সিগারেট কিনি। যথাসময়ে গাড়িটা আমাকে বাজারে এনে নামিয়ে দেয়। যেই বাজারে আমাকে নামিয়ে দেয় সেখানে আমি আমার পরিচিত 2জনকে দেখতে পাই। তারা সম্পর্কে আমার ফুপু ও ফুপা হয়। আমাদের গ্রামেই সেই ফুপুর বাড়ি। ফুপুর শ্বশুর বাড়ি ওই বাজার থেকে 10-15 মিনিটের রাস্তা। ফুপুর শ্বশুর বাড়ি থেকে আমার বাড়ি যেতে আরো অনেক সময় লাগবে। ফুপু ও ফুপা কারো জন্য অপেক্ষা করছিল, তারাও গাড়ি পায় না। আমি ফুপাকে দেখে তার কাছে এগিয়ে যাই, তারপর ফুপুর সাথে কথা বলি। ফুপাও আমাকে চিনতেন। ফুপু আমাকে জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলাম। আমি ফুপুকে বলি বড় ভাইয়ের শ্বশুর বাড়ি গিয়েছিলাম, আসতে একটু দেরি হয়ে গেছে। আমরা কিছু সময় অপেক্ষা করি কিন্তু কোনো গাড়ি পাই না। শেষে ফুপু বলে হেঁটে হেঁটেই বাড়িতে যাবে, রাস্তায় যদি কোনো গাড়ি পায় তাহলে গাড়িতে উঠবে। আমি আর কি করব, আমিও তাদের সাথেই হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে ফুপুর বাড়ির কাছে চলে আসি। ততক্ষণে রাত 9:30 বেজে গেছে। ফুপু আর ফুপা আমাকে তাদের বাসায় রাতটা থেকে যেতে বলে, কিন্তু আমি রাজি হই না। আমি ফুপুকে বলি আমি একাই যেতে পারবো, সমস্যা হবে না। এরপর আমি একা একা রাস্তা দিয়ে হাঁটতে থাকি। রাস্তাটা ইটের রাস্তা ছিল। গরমের সময় হয় আকাশটা পরিষ্কার ছিল, চাঁদের আলোয় সবকিছু ভালোভাবেই দেখা যাচ্ছে। আমি একটা সিগারেট ধরিয়ে খেতে থাকি। আমার কাছে তখন একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল। আমি ফোনে গান চালু করে দেই। রাস্তায় দুপাশে বাড়িঘর ছিল জন্য আমার তেমন ভয় করছিল না। আর তাছাড়া আমার আবার তেমন ভয়ও করতো না। আমি নিশ্চিত মনে হাঁটতে থাকি। আমি বুঝে গিয়েছিলাম আজ আর গাড়ি পাবো না, হেঁটে হেঁটেই আজ বাড়ি যেতে হবে। আমি হেঁটে হেঁটে অনেকটা রাস্তা চলে আসি, আর 15-20 মিনিট হাঁটলেই আমার বাড়ি। এর মাঝে আমার বাবা আমাকে ফোন দেয়। আমি বাবাকে বলি বাড়ির কাছে আছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। বাবা আমাকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলে, আর এরপর কলটা কেটে দেয়। আমি এত সময় ধরে গ্রামের ভেতর দিয়ে হাঁটছিলাম, এবার আমাকে যেতে হবে ফাঁকা মাঠের মধ্যে দিয়ে। 5 মিনিট হাঁটলেই সেই মাঠটা পার হতে পারবো। আমার তখন একটু ভয় লাগে। সেই মাঠের মধ্যে বড় বড় 2টা তাল গাছ আছে। আমি গ্রাম পার হয়ে সেই ফাঁকা রাস্তায় চলে আসি। কেন জানি না আমার শরীরটা শিউরে ওঠে। আমি একটা সিগারেট ধরিয়ে খেতে থাকি। কিছু দূর হাঁটার পর আমি সেই তাল গাছের দিকে তাকাই। তাল গাছটা দেখতে অনেক ভয়ঙ্কর লাগছে। পাশাপাশি 2টা তাল গাছ দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আমি দেখি একটা সাদা কাপড় পরা মহিলা মাঠের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে রাস্তার দিকেই আসছে। তার কোলে কিছু একটা আছে মনে হয়। আমি তো এটা দেখে সেখানেই দাঁড়িয়ে যাই। ভয়ে আমি আর সামনে আগাতে পারছিলাম না। অল্প সময়ের মধ্যে সেই মহিলাটি রাস্তার উপর চলে আসে। মহিলাটি আমার দিকেই হেঁটে হেঁটে আসছে। আমি কি করব বুঝতে পারছিলাম না। আমি ভাবছিলাম এত রাতে একটা মহিলা মাঠের মধ্যে কি করছিল। আমি পিছনে দৌড় দেওয়ার সিদ্ধান্ত নেই, কিন্তু কি মনে করে আমি দাঁড়িয়ে থাকি। মহিলাটি আমার কাছে চলে আসে। আমি মহিলাটির চেহারা দেখতে পাই। মহিলাটির বয়স 35 থেকে 40 বছর হবে। একদম স্বাভাবিক মানুষের মতোই চেহারা। তার শাড়ির আঁচল দিয়ে কিছু একটা ঢেকে রাখা আছে। মহিলাটি আমার সামনে চলে আসে। তারপর মহিলাটি আমাকে বলে, বাবা,
আমি সামনের গ্রামে যাব, আমাকে একটু এগিয়ে দিয়ে আসবে। এক আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিলাম, পথ ভুলে আমি মাঠের মধ্যে চলে গিয়েছিলাম। মহিলাটি এমন স্বাভাবিক মানুষের মতো কথা বলছিল, আমার মনে তখন সাহস আসে। আমি মহিলাটিকে বলি, আমিও সামনের গ্রামেই যাব। কথাটি শুনে মহিলাটি আমার সামনের দিকে হাঁটা শুরু করে। আমি মনে মনে একটু খুশি হয়েছিলাম, যাক, কাউকে তো পাওয়া গেল। এমনভাবে 1 মিনিটও হয়নি, আমি দেখি মহিলাটি রাস্তা থেকে নেমে আবার মাঠের মধ্যে চলে যাচ্ছে। আমি মহিলাটিকে ডাক দেই, কিন্তু সে কোনো কথা বলে না। আমি অনেকবার তাকে ডাকি, কিন্তু সে যেন হেঁটেই যাচ্ছে। আমার মনের মধ্যে আবার ভয় শুরু হয়। আমি সাথে সাথে একটা সিগারেট জ্বালাই। আমি তখন বুঝতে পারি স্বাভাবিক কিছু হচ্ছে না এটা। হঠাৎ আমার নিজের অজান্তেই আমার চোখটা সেই তালগাছের দিকে চলে যায়। আর আমি তখন সেই তালগাছে ভয়ঙ্কর একটা জিনিস দেখতে পাই। আমি দেখতে পাই তালগাছে একটা বিশাল বড় মানুষ দাঁড়িয়ে আছে। তার শরীরে সাদা কাপড়, তার চুলগুলো অনেক বেশি বড়, চুলগুলো মাটি পর্যন্ত ছুঁয়ে গেছে। তখন দেখি সেই মহিলাটিও আর নেই। আমি এই দৃশ্য দেখে ভয়ে পাথর হয়ে যাই। ভয়ে আমি আর সামনে আগাতে পারছিলাম না। আমি দোয়া কালেমা পড়া শুরু করি। আমি তখন সামনের দিকে দৌড়ানো শুরু করি। আমি চিৎকার করছিলাম আর দৌড়াচ্ছিলাম। হঠাৎ করে আমি দেখি সেই বিশাল বড় মানুষরূপী জিনটা মাঠের মধ্য দিয়ে হেঁটে হেঁটে আসছে। তার শরীরটা অনেক বড় ছিল। সে যখন হাঁটছিল রাস্তা সহ সবকিছু যেন কাঁপছিল। আমি সেটা অনুভব করতে পারছিলাম। চোখের পলকে সেই বিশাল দেহী মানুষটা আমার সামনে এসে দাঁড়ায়। আমিও দাঁড়িয়ে যাই। আমার শরীর তখন ভয়ে ঘেমে ভিজে গিয়েছিল। সেই ভয়ঙ্কর মানুষটা আমার থেকে 10 হাত দূরে দাঁড়িয়ে আছে। আমি খুব ভালোভাবে তার চেহারা দেখতে পাচ্ছিলাম। তার চোখ দুইটা ছিল আগুনের গোলার মতো। তার মুখের মধ্যে 4টা বড় বড় দাঁত পাকা হয়ে বের হয়ে আছে, আর তার চুলগুলো অনেক বড় বড়। সেই ভয়ঙ্কর মানুষটা দেখে মনে হচ্ছিল আমার সামনে কোনো পাহাড় দাঁড়িয়ে আছে। আমি যা দোয়া পারি পড়তে থাকি। আমি ভয়ে কাঁপছিলাম। তখন আমি সাহস করে পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালাই। আর তখনই সেই বিশাল দেহী মানুষটা আমার থেকে দূরে সরে যায়। আমি বুঝতে পারি আগুন দেখে সে ভয় পেয়েছে। সেই ভয়ঙ্কর মানুষটা আমার থেকে দূরে গিয়ে সে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। আমি আর কিছু না ভেবে পেছন ঘুরে দৌড় দেই। কিন্তু আমি দেখি এবার আমার সামনে সেই সাদা শাড়ি পরা মহিলাটি দাঁড়িয়ে আছে। আমি আবার পিছনে তাকাই। পিছনে সেই বিশাল দেহী মানুষটা দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারছিলাম আমি অনেক বড় বিপদে পড়ে গিয়েছি। আজ হয়তো এদের হাত থেকে আমাকে আর কেউ বাঁচাতে হবে না। আমাকে হয়তো আজ মরতে হবে। আমি আল্লাহর কাছে সাহায্য চাই। এদিকে আমার হাতের সিগারেটটা শেষ হয়ে যাচ্ছিল। আমি আরো একটা সিগারেট জ্বালাই। আমার কাছে আর একটা সিগারেট অবশিষ্ট ছিল। তখনও আমি সামনে আর পিছনে সেই ভয়ঙ্কর মানুষ দুইটা দাঁড়িয়ে দেখতে পাই। ভয়ে তখন আমার প্রাণ যেন যায় যায় অবস্থা। আমার মনে হচ্ছিল আমি মনে হয় দম বন্ধ হয়ে এখনই মারা যাব। আমি আর ভয়ে নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। আমি এক জায়গায় দাঁড়িয়ে ভয়ে কাঁদতে থাকি। আমার হাতের সিগারেটটাও শেষ হয়ে যাচ্ছিল। আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। আমি অজ্ঞান হয়ে যাই। আমি যদি অজ্ঞান অবস্থায় থাকতাম তাহলে মনে হয় ভালোই হতো, কারণ আমার যখন জ্ঞান ফিরে আসে আমি আরো ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাই। আমার জ্ঞান আসার পর আমি দেখি সাদা আকাশ। আমি বুঝতে পারছিলাম না আমি কোথায় আছি। আমি আকাশে চাঁদ দেখে বুঝতে পারছিলাম এখনো রাত। আমি আমার পিঠের নিচে শক্ত কিছু অনুভব করি। আমি তখন আমার পাশে তাকাই, আর পাশে তাকিয়ে দেখি আমি সেই তাল গাছের মাথায় শুয়ে আছি। এটা দেখে আমার ভয় আরো দ্বিগুণ বেড়ে যায়। এটা কিভাবে সম্ভব? আমি তাল গাছের মাথায় আসলাম কিভাবে? আমি অনেক কষ্টে উঠে বসি। আমি ভয় পাচ্ছিলাম গাছ থেকে আবার পড়ে না যাই এটা ভেবে, কারণ গাছ থেকে পড়ে গেলে আমার মৃত্যু নিশ্চিত, কারণ গাছটা ছিল অনেক বড়। আমি আমার আশেপাশে তাকাতেই দেখি
পাশের তাল গাছে দুইটা ভয়ঙ্কর জন্তু বসে আছে। তারা দুজন আমার দিকেই তাকিয়ে আছে। পাশাপাশি দুইটা গাছ হওয়ায় আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম সেই জন্তু দুইটা দেখতে খুবই অদ্ভুত। তাদের দেখতে বানরের মতো হলেও তাদের লেজ নেই। তাদের শরীরে কালো পশমে ভর্তি। আমি তখন ভয়ে চিৎকার করে সাহায্য চাই, কিন্তু এত রাতে এই ফাঁকা মাঠের মধ্যে কে আমাকে সাহায্য করতে আসবে? আমার চিৎকার কেউ শুনতে পাচ্ছে না। আমি জোরে জোরে কালেমা পড়ি। তখন দেখি সেই ভয়ঙ্কর জন্তু দুইটা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আরো দেখতে পাই তারা কিছু একটা খাচ্ছে। তাদের খাওয়ার দৃশ্যটা ছিল আরো ভয়ঙ্কর। তারা এত বড় হা করে খাচ্ছিল, তাদের মুখের মধ্যে একটা মানুষের মাথা ঢুকে যেতে পারবে। আমার মনে হলো তারা কিসের যেন মাংস খাচ্ছে। তারা যখন খাচ্ছিল তাদের মুখ দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছিল। হঠাৎ করে একটা জন্তু এক লাফ দিয়ে গাছ থেকে নিচে নেমে যায়। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ভয়ে আমার শরীরের সব শক্তি হারিয়ে গিয়েছে। আমি ভয়ে আবার অজ্ঞান হয়ে যাই। আমার যখন জ্ঞান ফেরে আমি দেখি বাড়িতে শুয়ে আছি। আমি কোনো কথা বলতে পারছিলাম না। আমার বাবা মা আমার পাশে বসেছিল। আমার বাবা আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে আমার সাথে। আমি তখন কোনো কথা বলতে পারছিলাম না। পরে আমার বাবা একটা মহিলা কবিরাজকে নিয়ে আসে। সেই মহিলা কবিরাজের বাড়ি আমাদের এলাকাতেই। মহিলা কবিরাজ এসে আমাকে পানি পড়া দেয়। পানি পড়া খাওয়ার পর আমি কথা বলতে পারি। আমি সব কিছু বলি, আমি কি কি দেখেছি। আমার শরীরটা অনেক অসুস্থ হয়ে যায়। তারপর মহিলা কবিরাজকে একটা কাগজে আরবি ভাষায় কি যেন লিখতে দিয়ে যায়, সেটা আমার কাছে রাখতে বলে। তারপর মহিলা কবিরাজ একটা কাগজে আরবি ভাষায় কি যেন লিখে দিয়ে যায়, সেটা আমার কাছেই রাখতে বলে। তারপর মহিলা কবিরাজ চলে যায়। আমি আমার মাকে জিজ্ঞেস করি আমি বাড়িতে আসলাম কিভাবে। আমার মা আমাকে বলে আমার আসতে দেরি দেখে আমার বাবা আমাকে ফোন দেয়, কিন্তু আমার ফোন বন্ধ দেখায়। এভাবে অনেকবার ফোন দেয়, কিন্তু ফোন বন্ধ দেখায়। তারপর আমার বাবা আমাদের পরিচিত বন্ধুদের বাড়িতে আমার খোঁজ করতে যায়, কিন্তু আমার বন্ধুরা জানায় আমার সাথে তাদের দেখা হয়নি। আমার বাবা বাড়িতে এসে টেনশন করে আমার জন্য। সারা রাত আমার মা আর বাবা আমার জন্য অপেক্ষা করে। সকাল হলেও আমি যখন বাড়িতে না আসি তখন আমার বাবা আমাকে খুঁজতে বের হয়। আমার বাবা আমাকে অনেক ফোন দেয়, কিন্তু ফোন শুধু বন্ধ দেখায়। তারপর সকাল 10টার দিকে আমার ফোনে কল যায়। অচেনা কেউ আমার ফোন রিসিভ করতেই বাবা আমার কি হয়েছে জানতে চায়। আমার ফোনটা যে রিসিভ করেছিল সেই মানুষটাই আমাকে তাল গাছের নিচে পড়ে থাকতে দেখে। আমাকে তার বাড়িতে নিয়ে আসে। সে আমাকে চিনতো না, কিন্তু আমার বাবাকে চিনতো। তারপর বাবাকে তার বাড়িতে যেতে বলে। বাবা সেখানে গিয়ে আমাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। তারপর বাবা লোকটাকে জিজ্ঞেস করে আমাকে কোথায় পেল। লোকটা জানায় সে ভোরবেলায় তার জমি দেখতে গিয়েছিল। তাল গাছের কাছেই জমি। সে দূর থেকে তাল গাছের নিচে আমাকে পড়ে থাকতে দেখে। প্রথমে সে একটু ভয় পায়, তারপর আমার কাছে গিয়ে নাকের কাছে হাত দিয়ে দেখে আমার নিঃশ্বাস চলছে। তখন লোকটা আমাকে তার বাড়িতে নিয়ে যায়। আমার পকেটে আমার ফোন বন্ধ হয়েছিল। ফোন অন করার পর বাবার কল আসে। তারপর লোকটা বাবাকে সব জানায়। তারপর বাবা আমাকে বাড়িতে নিয়ে আসে। সেই মহিলা কবিরাজ সন্ধ্যার পর আমার বাড়িতে আবারও আসে। তারপর সে জানায় আমি যাদের দেখেছি তারা হলো পিশাচ জিন। তারা পশু পাখির মাংস খায়। তারা অনেক বছর ধরেই ওই মাঠের মধ্যে থাকে। তারা আমাকে একা দেখতে পেয়ে ভয় দেখিয়েছে। তারা আমার কোনো ক্ষতি করতো না, ভয় দেখানো ছাড়া। মহিলা কবিরাজটা বাবাকে বলে কিছু ফকিরকে বাড়িতে নিয়ে এসে খাওয়াতে। কবিরাজের কথা মতো বাবা কিছু ফকিরকে বাড়িতে নিয়ে আসে আর তাদের মেহমানদারি করে। সেই সাথে বাবা এতিমখানায় কিছু দান করে। এই ঘটনার 1 মাস পর আমি খুবই অসুস্থ ছিলাম। তারপর আস্তে আস্তে সুস্থ হয়ে যাই। কবিরাজটা আরবি লেখায় যে কাগজটা দিয়েছিল সেটা আমি আমার পকেটেই রাখতাম। একদিন দেখি সেই কাগজটা আর নেই। অনেক খোঁজার পরও আর কাগজটা দেখতে পাইনি। তারপর আমার আর কোনো সমস্যা হয়নি। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া।
তিনি আমাকে এই ভয়ঙ্কর জিনিসের হাত থেকে রক্ষা করেছেন। আল্লাহর কাছে দোয়া করি কেউ যেন এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে না পড়ে। যে ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ে শুধু সেই জানে তখন কেমন লাগে। আমি এই ঘটনাটা লেখার সময় ভয়ে আমার শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছিল। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সব সময় সুস্থ থাকি। আপনাদের জন্যও দোয়া থাকলো। ইমরান ভাই ও ভূতাড্ডার সবার জন্য দোয়া করি, সবাই যেন সব সময় ভালো থাকে। এটাই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাহাত মির্জা ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। সত্যি আপনার ঘটনাটি নতুনত্ব নিয়ে এসেছে, ভিন্ন রকম একটা ঘটনা ছিল ভাই। আশা করি আমাদের শ্রোতা বন্ধুদেরও আপনার এই ঘটনাটি ভীষণ ভালো লেগেছে। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন রাহাত মির্জা ভাইয়ের তালগাছের পিশাচ নামক এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের এক একটা মূল্যবান কমেন্ট আমাদের স্টোরি টেলারদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন ঘটনা লেখার জন্য। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেসে আপনাদের ঘটনাটি লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। তো এই ছিল আজকের আয়োজন, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। তো কথা হচ্ছে আগামী এপিসোডে। আর আগামী এপিসোডটা কার মনে আছে তো? আর আগামী এপিসোডে আপনারা শুনতে যাচ্ছেন দায়ান খ্যাত আরিফ ভাইয়ের দুর্দান্ত একটি ঘটনা। তো আপনাদেরকে আগামীকালের এপিসোডের দাওয়াত দিয়ে আজকের মতো আমি ইমরান এইচ খান এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।